হ্যালো স্টুডেন্টস, বৈঠকি ইনস্টিটিউশনে সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের পিএসসি এসএলএসটি 2025, যেটা আমরা জানি সেপ্টেম্বর মাসে পরীক্ষা, অলরেডি অ্যানাউন্স হয়েছে পরীক্ষা, তার জন্য প্রিপারেশনের জন্য আবার একটা ক্লাস নিয়ে তোমাদের চলে এসেছি। তো এই ক্লাসে তোমাদেরকে আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন। এটা তোমাদের ইউনিট ডি এ রয়েছে। এর ফার্স্ট পার্টে রয়েছে সেটেলমেন্ট, সেকেন্ড পার্টটায় রয়েছে গ্রোথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন। সো তোমাদের আজকে এই টপিকটা তোমাদেরকে পড়াবো। আশা করি তোমরা জিনিসটাকে ভালোভাবে বুঝবে এবং অনেক জিনিস মনে রাখবে কি করে, সেই জিনিসগুলো তোমাদেরকে আজকে আমি শেয়ার করব। তো আজকে ক্লাসটা শুরু করা যাক। তো আজকে তোমাদের টপিক আমি বললাম যে গ্রোথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন। তাহলে এর মানে আমরা কি বুঝি, যে ওয়ার্ল্ড পপুলেশনের বেসিসে কিভাবে ওয়ার্ল্ড পপুলেশন গ্রোথ হয়েছে এবং ডিস্ট্রিবিউশন হয়েছে। শুধু যে ওয়ার্ল্ড পড়বো তা না, আমরা ইন্ডিয়াটাও কিন্তু এর সাথে ইনভলভ করব। ওকে, তো আমরা এই ক্লাসটা শুরু করি। তাহলে একটু দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো গ্রোথ, দেখো আমরা একটা ওয়ার্ল্ডের ম্যাপ নিয়ে এসেছি। ওয়ার্ল্ডের ম্যাপে কোথায় পপুলেশন ডেন্সিটি কেমন, দেখো এশিয়াটা যদি আমরা মোটামুটি দেখি, এশিয়ার অঞ্চলটা বা পুরো এশিয়াটা যদি আমরা দেখি, দেখো একটা ঘন লাল, মোটামুটি 1000-এর ওপর, ঠিক আছে, পপুলেশন ডেন্সিটি পার স্কোয়ার কিলোমিটারে 1000-এর ওপর, ঠিক আছে। তো এবার যদি আশেপাশে দক্ষিণ আমেরিকা দেখো, মোটামুটি 0 থেকে 25, দেখো দক্ষিণ আমেরিকা 0 থেকে 25, এরকম মোটামুটি কিভাবে ডিস্ট্রিবিউশন কোথায়। আমরা জানি যে আমাদের ওয়ার্ল্ডে মোট কত পার্সেন্ট জমি, মানে কত পার্সেন্ট ল্যান্ড আছে আর কত পার্সেন্ট জল আছে, 97 ভাগ জল আর 3 ভাগ স্থল, তাই তো জানি। সেই মধ্যেও দেখো ডিসপ্যারিটি কতটা, কোথায় পপুলেশন বেশি হবে, কোথাও পপুলেশন কম হবে। তার রিজন হিসাবে আমরা তার রিজনগুলো আমরা পড়বো। তো ফার্স্ট আমি পড়বো হচ্ছে আমাদের টপিকের প্রধান যেটা, গ্রোথ অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন বা গ্রোথ অফ দ্য পপুলেশন। কি জিনিসটা, গ্রোথ অফ দ্য পপুলেশন বলতে আমরা কি বুঝি। দেখো বলেছে কোনো দেশ বা অঞ্চলের নির্দিষ্ট সময় বসবাসকারী জনসংখ্যার পরিবর্তন এবং বৃদ্ধিকে বলা হয় জনসংখ্যা বৃদ্ধি। অর্থাৎ ধরো এবার একটা উদাহরণ দিই, ধরো ইন্ডিয়া, যদি ইন্ডিয়ার 2001 সাল দেখি, কোনো একটা দেশ বা অঞ্চল হলো 2001 সময়সাল, 2001 থেকে 2021 একটা নির্দিষ্ট সময়কাল, মধ্যবর্তী বসবাসকারী জনসংখ্যার পরিবর্তন বা বৃদ্ধি। 2001 সালে ইন্ডিয়ার পপুলেশন কত ছিল, 11 কত ছিল বলো। হুম, 2001 সালে পপুলেশন ছিল হচ্ছে প্লাস মাইনাস, ওটা দেয়নি না, জন্ম মাইনাস মৃত্যু, ঠিক। 2001 সালে ছিল 102 কোটি, ঠিক আছে। 2011 সালে এর পরিমাণ দাঁড়িয়েছে 121 কোটি। আবার 2021 সালে এর কত দাঁড়িয়েছে, 141 কোটি। এই যে পপুলেশন বেড়েছে। তাহলে ইন্ডিয়ার পপুলেশনই প্রতি বছর 2 কোটি করে বাড়ছে। ইন্ডিয়া আগে ছিল সেকেন্ড পজিশনে, এটা অ্যাপ্রক্সিমেট বলতে পারি, কারণ এখনো 2021-এর সেন্সাস কিন্তু পাবলিক হয়নি। এটা আমরা ইন্ডিয়া সেকেন্ড পজিশনে ছিল কত সাল অবধি, 2011 সাল অবধি। ইন্ডিয়া 2021 সালে চলে গেছে কোথায়, ফার্স্ট পজিশন অফ দ্য ওয়ার্ল্ড। ফার্স্ট পজিশন অফ দ্য ওয়ার্ল্ডে কিন্তু ইন্ডিয়া চলে গেছে, ঠিক আছে। তাহলে বলছি কোনো একটা অঞ্চল বা দেশ বা অঞ্চলের নির্দিষ্ট সময় বসবাসকারী জনসংখ্যার পরিবর্তন বা বৃদ্ধিকে বলছি জনসংখ্যা বৃদ্ধি। এবার এই পপুলেশন কি করে বুঝতে পারি, কতজন মানুষ জন্মাচ্ছে, কতজন মানুষ মারা যাচ্ছে। তাহলে যারা বেঁচে থাকছে তাদের সংখ্যাটা জানতে পারছি, সেই জন্য এটাকে মাইনাস করা হচ্ছে। এবার আর একটা হয় হচ্ছে পরিব্রাজন, যেটাকে আমরা ইংলিশে বলি মাইগ্রেশন। এক্স্যাক্টলি, মাইগ্রেশন। কিছু মানুষ যাচ্ছে, কিছু মানুষ চলে যাচ্ছে, মানে যাচ্ছে কিছু মানুষ আসছে, সেই জন্যই আমি দিয়েছি প্লাস মাইনাস পরিব্রাজন, ঠিক আছে। এগুলো যত ডিফাইন হবে তত আস্তে আস্তে এগুলোর পার্টগুলো আমরা বুঝতে পারবো।
ঠিক আছে, এবার নেক্সট গেলাম। এবার এই জনসংখ্যার বৃদ্ধিকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট, স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি। সেটা কি জিনিস? স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি আমরা বলতে বুঝি এক্স্যাক্টলি কোনো একটি নির্দিষ্ট দেশে কোনো একটি নির্দিষ্ট সময়ে জন্মহার ও মৃত্যুহারের সাপেক্ষে জনসংখ্যার পরিবর্তন। তাহলে আমি এটা এগেনস্টে লিখতে পারি বার্থ মাইনাস ডেথ, লিখতেই পারি। এটা হয়ে গেল হচ্ছে স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি, বা যারা ইংলিশ ভার্সনে পড়ো তাদের জন্য ন্যাচারাল গ্রোথ। ঠিক আছে, হয়ে গেল, এই অবধি বুঝতে কোনো অসুবিধা নেই। এরপর আসছি হচ্ছে প্রকৃত জনসংখ্যা বৃদ্ধি। সেটা কি? আচ্ছা, একে আমি আগে বলে দিই। স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধিকে আবার আমি দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ধনাত্মক জনসংখ্যা বৃদ্ধি, একটা হচ্ছে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি। ধনাত্মক কি? যখন পপুলেশনটা বাড়ছে। যদি উদাহরণ হিসাবে আমি দিই, ইন্ডিয়া, বাংলাদেশ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্ডিয়া, বাংলাদেশ, ঠিক আছে। এবার ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধির এগেনস্টে আমরা কি কি দেশ বলতে পারি? আচ্ছা, ইন্ডিয়া, বাংলাদেশ। এবার ঋণাত্মক মানে কি? যেখানে পপুলেশনের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, বা একদম নেগেটিভ চলে যাচ্ছে, বা জিরো, জিরোটা আলাদা বলবো, কিন্তু নেগেটিভে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা জাপান, সুইজারল্যান্ড, কানাডা, উন্নত দেশগুলো। মেনলি ধনাত্মক জনসংখ্যা দেখা যায় উন্নতশীল দেশের ক্ষেত্রে, আর হচ্ছে ঋণাত্মক জনসংখ্যা দেখা যায় যেগুলো একদম ডেভেলপ কান্ট্রি। ঠিক আছে, এরপর আসবো হচ্ছে, তাহলে হয়ে গেল স্বাভাবিক জনসংখ্যা, যেটাকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে ধনাত্মক, একটা হলো ঋণাত্মক। ঠিক আছে, এবার নেক্সট আসবো হচ্ছে প্রকৃত জনসংখ্যা বৃদ্ধি। কি সেটা? যেখানে বলেছে কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে জন্মহার, মৃত্যুহার, পরিব্রাজনের সাপেক্ষে জনসংখ্যার পরিবর্তন। তাহলে এটা ভাবতে গেলে কি কি আমায় ভাবতে হবে? জন্মহারের কথা ভাবতে হবে, মৃত্যুহারের কথা ভাবতে হবে, আর একটা কার কথা ভাবতে হবে? পরিব্রাজন বা মাইগ্রেশনের কথা ভাবতে হবে। না, এটাকে এইভাবে এবার লিখবো। কিভাবে লিখবো? এর ক্ষেত্রে যদি আমরা সূত্রটা ইউজ করি, সেক্ষেত্রে আমরা লিখবো সিবিআর মাইনাস সিডিআর। কি জিনিস? ক্রুড, না ক্রুড বার্থ রেট, মানে একদম ছোট পুরোটা যতজন জনসংখ্যার এগেনস্টে মারা যাচ্ছে, মাইনাস ক্রুড ডেথ রেট, মাইনাস ইমিগ্রেশন মাইনাস, সরি এটা প্লাস হবে, মাইগ্রেশন, এই এমিগ্রেশন। কি বলেছে দেখো, ক্রুড বার্থ রেট, হয়ে একটা জনসংখ্যা পাবো, এমিগ্রেশন হয়ে একটা জনসংখ্যা পাবো। এই দুটো জনসংখ্যার যোগফলকে আমরা বলতে পারি প্রকৃত জনসংখ্যা বৃদ্ধি। ঠিক আছে, অ্যাকচুয়াল রেট অফ দ্য অ্যাকচুয়াল গ্রোথ রেট যেটাকে আমরা বলি। আর একটা বলি যেটা হচ্ছে শূন্য জনসংখ্যা বৃদ্ধি, যেখানে জন্মহার, মৃত্যুহার দুটোই সমান, অর্থাৎ জন্মহারও কমেছে, মৃত্যুহারও কমেছে, তাকে বলছি শূন্য জনসংখ্যা বৃদ্ধি। এবার এই শূন্য জনসংখ্যা বৃদ্ধি মেনলি আমরা যেটা দেখতে পাই, সেটা স্পেন, যুক্তরাষ্ট্র, এইসব অঞ্চলগুলোতে কিন্তু আমরা দেখতে পাই। যুক্তরাষ্ট্র, স্পেন। এবার এই এক্সাম্পলগুলো তোমরা খুব ভালো করে পড়বে, কারণ পরীক্ষার সময় এরকম একটা এক্সাম্পল দিয়ে বলবে এটা কোন জনসংখ্যা বৃদ্ধির সাথে যুক্ত। ঠিক আছে, এবার নেক্সট। এবার দেখো, তোমাদেরকে বেশ কিছু ডেটা আমি শেয়ার করেছি, সেই ডেটাগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ওই জন্য পুরো তোমাদেরকে চার্ট করে দিয়ে দিয়েছি। আচ্ছা,
এই এই যে তোমাদেরকে বিভিন্ন মহাদেশের বেসিসে যে জনসংখ্যাগুলো দিয়েছি, তার বেসিসে এশিয়া এগুলো পার্সেন্টেজে আছে। কোন মহাদেশে কত পার্সেন্টেজ জনসংখ্যার বন্টন আমরা দেখতে পাই সেটা আমরা দেখাবো। যেমন এশিয়ার ক্ষেত্রে দেখো 59.64। তাহলে এইটা আমরা বলতে পারি যে 90% মানুষ মাত্র পৃথিবীর 10% অঞ্চলের মধ্যে বসবাস করে। ওয়ার্ল্ডের যত এরিয়া রয়েছে বসবাস করার মতো, পৃথিবীর 90% মানুষ সেই এরিয়ার মাত্র 10% অঞ্চলের মধ্যে বসবাস করে। দেখো এশিয়া, এশিয়াতেই 59.64% বসবাস করে, ঠিক আছে। আফ্রিকা 16.97% বসবাস করে। ইউরোপে 9.69% বাস করে। উত্তর আমেরিকা 4.77% বাস করে। দক্ষিণ আমেরিকা 5.53% বাস করে। অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া বা ওশিয়ানিয়া বলতে পারি আমরা, এটা যেহেতু মহাদেশ বলছি তো ওশিয়ানিয়া বলবো, 0.55% কিন্তু মানুষ বসবাস করে। তাহলে এই দেখো এশিয়া আফ্রিকাতে মেন বসবাস করছে। এরও কিন্তু একটা সিকোয়েন্সিয়াল মনে রাখবে, কারণ পরীক্ষার সময় কিন্তু সুন্দর করে সাজিয়ে দেয়, সাজাতে বলে দেয়। তখন গোলায় হচ্ছে এই উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকার মধ্যে, উত্তর আমেরিকায় বেশি মানুষ বসবাস করে নাকি দক্ষিণ আমেরিকায় বেশি মানুষ বসবাস করে, সেই ক্ষেত্রে কিন্তু এই সিকোয়েন্সিয়ালটা পড়বো। এবার আমি যেটা বলছিলাম এটা 2018-এর এগেনস্টে তোমাদেরকে আমি বললাম, ঠিক আছে। একই আছে, 2024-এও খুব বেশি পরিবর্তন হয়নি। পার্সেন্টেজগুলো হয়তো 1% 2% হয়তো চেঞ্জ হয়েছে, কিন্তু মেন এইটাই কিন্তু আছে, ঠিক আছে, সিকোয়েন্সটা এটাই আছে। এবার এটা আমি একটা কথা বললাম যে কথাটা খুব কনফিউজিং তোমাদের লাগতে পারে, সেই কথাটা হচ্ছে যে পৃথিবীর ওয়ার্ল্ডের টোটাল এরিয়ার মাত্র 10% জায়গায় মানুষ বসবাস করতে পারে। সেটা কেমন? সেই 10% এরিয়াতেই মানুষ পৃথিবীর যত পপুলেশন আছে তার 90% পপুলেশন বসবাস করে। তুমি ভেবে দেখো তো, কানাডা অঞ্চল মানুষ বেশি থাকে না। তারপর ধরো আমি একদম বলছি উত্তর মেরু দক্ষিণ মেরু অঞ্চল, মানুষ নেই, কিন্তু সেগুলো কিন্তু বসবাসের জায়গা, কিন্তু মানে স্থলপথই তো, সেটা বসবাসেরই জায়গা। হুম, বসবাসেরই জায়গা, তাই তো। তাহলে এই জন্যই বলছি মানুষ কিসের ফেসিলিটি, মানুষ যে যে অঞ্চলগুলোতে যেমন যেমন ভাবে ফেসিলিটি পায় সেই অঞ্চলগুলোতে বসবাস করে। সেজন্যই নদীমাতৃক দেশে কিন্তু আমাদের দেশটা অবস্থিত, ঠিক আছে। এরপরে আসছে হচ্ছে কান্ট্রি ওয়াইজ ডিস্ট্রিবিউশন, যেটা আমি তোমাদেরকে দিয়েছি 2019 সালের, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, চায়না 2019-এর রেসপেক্টে কিন্তু চায়না প্রথম ছিল। এটা কিন্তু প্রত্যেকে ভালো করে মনে করে রাখবে, 2021-এর এগেনস্টে ইন্ডিয়া ফার্স্ট পজিশনে এসেছে। ইন্ডিয়া কিন্তু 2021-এর জন্য কিন্তু ফার্স্ট পজিশনে এসছে, তার আগে কিন্তু চায়না ছিল। 2019-এর রেসপেক্টও যদি আমি দেখি, চায়নাতে ছিল 1398 এটা মিলিয়ন ইন পপুলেশন। তার এগেনস্টে ইন্ডিয়াতে ছিল 139 কোটি, ঠিক আছে। ইউএসএ ছিল 32 কোটি। ইন্দোনেশিয়ায় ছিল 26 কোটি। দেখো এর ভাগটা দেখো, হাজারের গ্যাপ। ইন্ডিয়া আর ইউএস এর মধ্যে হাজারের গ্যাপ, মানে বুঝতে পারছো কতটা পপুলেশন চেঞ্জ হয়েছে। ইন্দোনেশিয়ার 268, পাকিস্তানের 216, ব্রাজিলের 209, নাইজেরিয়ায় 200, বাংলাদেশে 163, রাশিয়ায় 146, একটা রাশিয়া হবে, নাইজেরিয়া বাংলাদেশ রাশিয়া হবে 146। একটা গন্ডগোল হয়েছে, দাঁড়াও। চায়না, ইন্ডিয়া, ইউএসএ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ব্রাজিল, নাইজেরিয়া, বাংলাদেশ, রাশিয়া একটা হবে 146। এই 126টা হবে রাশিয়াতে, বাংলাদেশ হবে 146টা, ঠিক আছে। তো এই রকম ভাবে কিন্তু টোটাল পপুলেশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এরপর
আমরা আর একটা ইয়েতে আসবো এবার। এই যে আমরা পড়লাম যে এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশিয়ানিয়া, এর এগেনস্টে বেশ কিছু দেশ আছে। তো সেই দেশগুলোর এগেনস্টে আমরা পড়বো। দেখো কি কি দেশ আছে। যদি এশিয়া মহাদেশের অন্তর্গত জনবহুল দেশ বলি, কোন দেশের কথা মনে আসে? যদি জনবহুল দেশগুলো বলি তাহলে চায়না ভারত দুটোই হবে। চায়না, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, জাপান, ফিলিপাইন্স, ভিয়েতনাম, তুরস্ক, ইরান, মায়ানমার বেশি জনসংখ্যা দেখতে আমরা পাই। এবার আফ্রিকা মহাদেশ যদি বলি, আফ্রিকা মহাদেশ আমরা দেখছি তো দ্বিতীয় স্থান অধিকার করে আছে। সেখানে প্রায় ধরো যদি 2024-এর রেসপেক্ট দেখি তাহলে প্রায় 14.5% মানুষ কিন্তু সেখানে বসবাস করছে। এবং এই মহাদেশের মধ্যে ইথিওপিয়া, মিশর, কঙ্গো, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া, এখানে কিন্তু বেশিরভাগ মানুষ বসবাস করে। এরপর আসছে হচ্ছে ইউরোপ। ইউরোপে দেখো এখানে আমরা কত পড়েছি, ইউরোপে 9.69। এই ক্ষেত্রে এখানে হয়েছে 2021-এর রেসপেক্টে যদি বা 24-এর রেসপেক্টে 10.61। সেই ক্ষেত্রে আমরা কোন কোন দেশ দেখতে পাই? রাশিয়া, জার্মানি, তুরস্ক, ফ্রান্স, ইতালি, ইউক্রেন, এই সমস্ত দেশগুলো কিন্তু আমরা দেখতে পাই। এরপর আসছে হচ্ছে উত্তর আমেরিকা, সেখানে প্রায় 8% লোক বসবাস করে এখন যদি বলি। সেই ক্ষেত্রে মেক্সিকো, তারপর হচ্ছে সেন্ট লরেন্স নদীর অববাহিকা, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, এই সব জায়গাতে মানুষ বসবাস করছে। দক্ষিণ আমেরিকায় হচ্ছে 6%-এর মানুষ কাজ করছে। দেখেছো যেমন চেঞ্জ হয়ে গেল। 2000 কোন ইয়ারের রেসপেক্টে পড়ছে এটা কিন্তু মাথায় রেখে পড়তে হবে। আমি 2018 বলছিলাম, এখন 2024 বলছি। এই ক্ষেত্রে হচ্ছে জনবিরল দেশ বলছে, এখানে আর বলছে না জনবহুল দেশ, কারণ দক্ষিণ আমেরিকা অঞ্চলটাতে কি কোন ইয়ে রয়েছে, কি আছে? হুম 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 পেটাগোনিয়া, আটাকামা মরুভূমি, আমাজন গহন অরণ্য, আমরা জানি সেখানে ব্রাজিলে রয়েছে সেটা। সেইগুলো জন্য কিন্তু এখানে পপুলেশনটা আসতে দেখো মাত্র 6%। দেখো এত বছরের মধ্যে কত চেঞ্জ হয়েছে, 4.8 থেকে ডবল হয়েছে, কিন্তু 5 থেকে মাত্র 6 এসছে। ঠিক আছে, এইটুকু চেঞ্জ কিন্তু দেখা গেছে। এছাড়া হচ্ছে অস্ট্রেলিয়ায় জনবসতি খুবই কম, আমরা দেখতে পাই জিরো। এই অস্ট্রেলিয়া ইন দ্য সেন্স ওশিয়ানিয়াতে দেখতে পাই খুবই পপুলেশন কম, 0.55%। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নিউ গিনিয়া প্রভৃতি দ্বীপে কিছু কিছু মানুষ বসবাস করে। হলো। নেক্সট এবার এলাম হচ্ছে জনঘনত্ব নিয়ে, যেটাকে আমরা ইংলিশে বলি পপুলেশন ডেনসিটি। পপুলেশন ডেনসিটি, ঠিক আছে। এই পপুলেশন ডেনসিটিকে আমরা এবার খুব ভালো করে পড়বো, কারণ পপুলেশন ডেনসিটির ডিটেলসগুলো আমাদের জানতে হবে, কোয়েশ্চেন খুব হয়। পপুলেশন ডেনসিটি বলতে আমরা কি বুঝি না, কোনো দেশ বা অঞ্চলে বসবাসকারী মোট জনসংখ্যা এবং ওই অঞ্চলের মোট জমির পরিমাণ, এই দুয়ের অনুপাতকে বলা হচ্ছে, এই দুই অনুপাতকে বলা হচ্ছে জনঘনত্ব। তাহলে কি জনঘনত্ব আমরা বলতে পারি মোট জনসংখ্যা ডিভাইডেড বাই ওই অঞ্চলের মোট ক্ষেত্রফল, বা ওই অঞ্চলের কতটা জমির পরিমাণ রয়েছে, এটাকে আমরা লিখতে পারি ওই অঞ্চলে জমির পরিমাণ। দুটোই লিখতে পারি, ঠিক আছে। তাহলে কি পড়লাম, মোট জনসংখ্যা, কোনো একটা দেশের মোট জনসংখ্যা আর ওই অঞ্চলে কতটা তার জমির পরিমাণ রয়েছে, সেই দুটোর মধ্যে অনুপাত হচ্ছে জনঘনত্ব। ঠিক আছে। এবার দেখো সুন্দর করে একটা উদাহরণ দেওয়া হয়েছে। 2011 সালে আদমশুমারি অনুসারে, মানে সেন্সাস অনুসারে, ভারতের জনঘনত্ব হলো 382 জন পার বর্গ কিলোমিটারে। এবার এটা শুধু বর্গ কিলোমিটার না, বর্গ মাইলও হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষার সময় কিন্তু কনফিউজড করে দেয়। ধরো তোমাকে দিল 382 বর্গ কিলোমিটার, আবার একই কোয়েশ্চেন দিল 382 বর্গ মাইল। তুমি যদি কোনোভাবে কনফিউজড হও, তোমাকে কিন্তু বর্গ মাইলে যদি মারো তাহলে ভুল হয়ে যাবে। এটা সামথিং 1085 মোটামুটি বর্গ মাইলে থাকে, কারণ বর্গ মাইল পরিমাণটা কম। ঠিক আছে। এরপরে আসছে হচ্ছে
জনসংখ্যার পরিমাপের আগে আমি একটুখানি তোমাদেরকে আরেকটু বলি, এর বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্য বলতে কি না, পরিমাণগত বৈশিষ্ট্য। সেটা কেমন না, জনগত পরিমাণ পরিমাপগত সম্পর্কে প্রতিফলিত করে এবং গুণগত সম্পর্ককে প্রতিফলিত করে না। এটা পরিমাণকে বোঝায় যে কতজন ওখানে মানুষ কেমন আছে সেটা কি আমাদের বুঝতে পারি আমরা জনঘনত্ব থেকে? না, ওখানে মানুষ কত সংখ্যায় আছে সেটুকু বুঝতে পারি। এরপরে কি দ্বিমাত্রিক ধারণা, এটি জনঘনত্ব দৈর্ঘ্যপ্রস্থ যুক্ত জমির দ্বিমাত্রিক ধারণাকে প্রকাশ করে। জনবন্টন, এর থেকে কোনো দেশের প্রকৃত জনসংখ্যা জানা যায় না, কেবলমাত্র জনবন্টন জানা যায়। এবার তোমাকে যদি বলে ধরো ইন্ডিয়াতে 382 পিপল থাকে, 382 পার স্কোয়ার কিলোমিটার পিপল থাকে, তাহলে আমি যদি জমির পরিমাণটা না জানি তাহলে কি আমি বুঝতে পারবো কতজন থাকে? বা ধরো বললো দিল্লিতে এতজন থাকে, এত জনঘনত্ব, দিল্লি যদি আমি স্কোয়ার কিলোমিটারটা না জানি সেটা কি আমি বলতে পারবো? কখনো কিন্তু বলতে পারবো না। এছাড়া কাম্য জনসংখ্যা, এটি কোনো দেশের কাম্য জনসংখ্যা সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি না। জনঘনত্ব থেকে কোনো দেশের অর্থনৈতিক অবস্থাটা জানা যায়। কি করে জানা যায়? ধরো দিল্লিতে প্রচুর কাজের সুযোগ, মানুষ কি এমনি এমনি দিল্লিতে গেছে কাজ করতে? যায়নি তো, মানুষ সেখানে সুযোগ সুবিধা পেয়েছে বলেই কাজ করতে গেছে, সেই জন্য ওখানে 11,000 পার স্কোয়ার কিলোমিটার জনঘনত্ব। তার জন্যই কিন্তু সেই অঞ্চলটা জনঘনত্বটা কেমন সেটা আমরা জানতে পারি। এর সাথে আর একটা জিনিস একটু তোমাদেরকে বলে দিই, 2018 সাল ওয়াইজ যদি আমি ওয়ার্ল্ড পপুলেশন দেখি, চায়নাতে জনঘনত্ব ছিল 184% পার স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, বাংলাদেশ, এটা একটু লিখে নাও, সবাই লিখে নেবে এটা একটু। বাংলাদেশে ছিল 1240% পার স্কোয়ার কিলোমিটার। ব্রিটিশ যুক্তরাজ্য লেখো, যুক্তরাষ্ট্রে যদি এটা যুক্তরাষ্ট্রে 275, যুক্তরাজ্য করো, যুক্তরাজ্যে 275% পার স্কোয়ার কিলোমিটার। আমেরিকা যুক্তরাষ্ট্রে এর পরিমাণ ছিল 32% পার স্কোয়ার কিলোমিটার। আর রাশিয়ায় যদি দেখি সেই ক্ষেত্রে এর পরিমাণটা হবে 9 জন পার স্কোয়ার কিলোমিটার। এটা যুক্তরাজ্য, এটা যুক্তরাষ্ট্র। তাহলে আমরা কি পড়লাম? চায়না পড়লাম, বাংলাদেশ পড়লাম, যুক্তরাষ্ট্র পড়লাম, আমেরিকা যুক্তরাষ্ট্র পড়লাম, রাশিয়া পড়লাম। ঠিক আছে, রাশিয়াতে মাত্র 9 জন করে পার স্কোয়ার কিলোমিটারে থাকে, আর দিল্লিতে কতজন থাকে? 11,000। পার্থক্যটা বুঝতেই পারছো। ঠিক আছে, এটা একটা ছোট তোমাদের ডেটা মোটামুটি দিয়ে রাখলাম। এবার আমরা আজকে পড়বো হচ্ছে বিভিন্ন প্রকারের জনঘনত্ব। ফার্স্ট পড়ছি হচ্ছে অ্যারিথমেটিক ডেনসিটি। অ্যারিথমেটিক ডেনসিটি কি? সেটা প্রতি প্রতি বর্গ কিলোমিটার স্থানে মোট জনসংখ্যা এবং মোট জমির আয়তনের অনুপাত হলো অ্যারিথমেটিক ঘনত্ব। কি? মোট জনসংখ্যা, এগুলো পাশে পাশে লিখবে, মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট জমির পরিমাণ। ঠিক আছে, এটা হলো অ্যারিথমেটিক, এটা নর্মাল যেটা আমরা পড়ি জনঘনত্ব। এবার হচ্ছে কৃষি ঘনত্ব, সেটা কি জিনিস? আচ্ছা, কৃষি ঘনত্ব কি হয়? কোন স্থানের কৃষি জমিতে নিয়োজিত জনসংখ্যা সাথে মোট কৃষির জমির অনুপাত। তাহলে কৃষি ঘনত্বতে আমরা লিখতে পারি যে মোট কৃষক বা কৃষি জমিতে নিয়োজিত মানুষ, কৃষি জমিতে, দাঁড়াও এটা মুছি না তোমাদের, এটা প্রত্যেকের হয়ে গেছে তো? কৃষি জমিতে নিয়োজিত মানুষ ডিভাইডেড বাই কৃষি জমির পরিমাণ, মোট কৃষি জমির পরিমাণ।
এটা নিয়ে যখন আলোচনা করা হয় তখন সেটা হয় কৃষি ঘনত্ব বা এগ্রিকালচারাল ডেন্সিটি। ঠিক বোঝা গেছে এটা? নেক্সট আসছে হচ্ছে, এবং এটা মেনলি দেখা যায় যে অঞ্চলগুলো খুব কৃষিকাজের সাথে রিলেটেড, যেমন ইন্ডিয়া, পাঞ্জাব, হরিয়ানা, এগুলো কিন্তু খুব দেখা যায়। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে নিউট্রিশনাল ডেন্সিটি, যেটা কি বলেছে দেখো, কোন স্থানের মোট জনসংখ্যা এবং কৃষি জমির অনুপাত। এতক্ষণ আমি কি বললাম, যে কৃষি জমির সাথে মোট কৃষির সাথে যুক্ত যারা, তাদের সাথে কৃষি জমির অনুপাত। এবার পড়ছি হচ্ছে মোট জনসংখ্যা ডিভাইডেড বাই কৃষি জমির, মোট কৃষি জমির পরিমাণ। এবার তুমি বলবে যে ম্যাম এটা করার মানে কি? এটা করার একটাই উদ্দেশ্য, প্রত্যেকটা কৃষি জমি মানে কত কৃষি জমি থেকে সেইটা কি মানুষের জন্য অ্যাপ্রোপ্রিয়েট খাবার, প্রপার খাবার, মানুষ কি সেটার জন্য নিউট্রিশনটা প্রপার পাচ্ছে, এই জন্য একে বলা হচ্ছে নিউট্রিশনাল ডেন্সিটি। ঠিক আছে, নিউট্রিশনাল ডেন্সিটি। ঠিক আছে, বোঝা গেছে এটা? তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি হলো? প্রথমেরটা ছিল হচ্ছে মোট জনসংখ্যা, এটা একটু বুঝে নাও, শর্টকাট একটা বুঝে নাও, মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট জমির পরিমাণ, দুটোই মোট ছিল এতক্ষণ। মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট জমির পরিমাণ, এটা হলো গাণিতিক ঘনত্ব বা অ্যারিথমেটিক ডেন্সিটি। কৃষি ঘনত্ব বা এগ্রিকালচার ডেন্সিটি কি হলো? কৃষি জমিতে নিয়োজিত মানুষ ডিভাইডেড বাই মোট কৃষির পরিমাণ। লাস্টেরটা পুষ্টি বা নিউট্রিশনাল ডেন্সিটি কি হলো? মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট কৃষি জমির পরিমাণ। তিনটে কিন্তু রিলেটেড টু ইচ আদার। ঠিক আছে, এরপর পড়বো হচ্ছে অর্থনৈতিক ঘনত্ব বা ইকোনমিক ডেন্সিটি। সেটা কি হচ্ছে দেখো, মোট কোনো কৃষি জমির কোনো জনসংখ্যার প্রকৃত চাহিদা সেই স্থানের মোট উৎপাদিত ফসলের অনুপাতকে বলছে হচ্ছে ইকোনমিক ডেন্সিটি। ঠিক আছে, কি না কোনো মানুষের প্রকৃত চাহিদা কত, আমার যদি এখন 10 কেজি চালের চাহিদা হয়, তার এগেনস্টে কতটা কৃষি জমি রয়েছে বা কতটা উৎপাদিত ফসল রয়েছে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ইকোনমিক ডেন্সিটি। ঠিক আছে, বুঝতে পেরেছো? লাস্ট হচ্ছে গৃহ ঘনত্ব বা রুম ডেন্সিটি। রুম ডেন্সিটি, যে সমস্ত অঞ্চলে ভীষণভাবে নগরায়ন এবং শিল্পের বিকাশ ঘটেছে সেই সব অঞ্চলের প্রতিটি ঘরে কতজন লোক বসবাস করে। ধরো কলকাতা, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, একটা ঘর ধরো 5 জন বসবাস করে। এটাই যদি মুম্বাই হয়, একটা সেম স্কোয়ার ফুটের ঘরে 15 জন বসবাস করে। এটাই যদি এবার রাজস্থান হয়, প্রতি স্কোয়ার একজন বসবাস করে। এটা যদি হিমাচল প্রদেশ হয়, এক প্রতি, তাহলে আমি বুঝতে পারছো যে কোথায়। আবার যদি দিল্লি হয়, মোটামুটি এক একটা ঘরে 50 জন ধরে রাখো, কারণ ওখানে ফ্ল্যাটগুলো অনেক উঁচু উঁচু। ঠিক আছে, প্রতি স্কোয়ার কিলোমিটার তাহলে 11,000। ইন্ডিয়া, তুমি ভেবে দেখো তো কতটা জায়গা কম, পার স্কোয়ার কিলোমিটারে 11,000 করে থাকছে। মানে কোথায়, তাহলে কোথায় কতটা একটা ঘরেতে কতজন বসবাস করে সেইটা বোঝাতে গেলে আমরা কিন্তু এই রুম ডেন্সিটি ইউজ করে থাকি। ঠিক আছে, আচ্ছা, এরপর এটা বড্ড হেজি এসছে, না না এটা তো হেজিয়া তো আসার কথা না। আচ্ছা, এরপর মোটামুটি বুঝতে তো পারছো, মোটামুটি ক্যামেরায় বোঝা যাচ্ছে, ক্যামেরায় ভালোই বোঝা যাচ্ছে, হ্যাঁ
হ্যাঁ ঠিক আছে, আমি বলে দেবো কোনটা কি জিনিস, আমি বলে দিচ্ছি। এরপর আসছে হচ্ছে বিশ্বের জনসংখ্যার গতি প্রকৃতি কেমন। কি ধরনের বিশ্বের জনসংখ্যা যখন প্রথম থেকে শুরু হলো, এটা হচ্ছে খ্রিস্টাব্দ, আর এটা হচ্ছে জনসংখ্যার কোটিতে বাড়ছে, কেমন চেঞ্জ হলো দেখো। বলেছে খ্রিস্টপূর্ব 10,000 খ্রিস্টপূর্বাব্দে তখন মাত্র মানুষজন ছিল হচ্ছে 5.53.2 lakhs, মানে খ্রিস্টপূর্বে 10,000 বছর আগে তখন ছিল মাত্র দাঁড়াও খ্রিস্টাব্দ থেকে, আচ্ছা খ্রিস্টপূর্ব, এটা হচ্ছে জিরোর আগে এই জায়গাটা, এই সময় মানুষের সংখ্যা ছিল হচ্ছে 53.2 lakhs। এটা ওয়ার্ল্ড পপুলেশন বলছি, কিন্তু এটা কিন্তু কোনো কন্টিনেন্ট বেসিসে নয়, এটা কিন্তু ওয়ার্ল্ড পপুলেশন বলছি। ঠিক আছে, 6,000 খ্রিস্টপূর্বাব্দে এটা বেড়ে হলো 8,65,00,000 ওয়ার্ল্ড পপুলেশন। এবার এক খ্রিস্টাব্দে, এই যে এখানে এক খ্রিস্টাব্দে কি হলো, এটা গিয়ে দাঁড়ালো হচ্ছে 25 কোটিতে। তার আগে হয়েছে হচ্ছে প্রথম কৃষি বিপ্লব হয়েছিল, এই সময় রোম সাম্রাজ্যের পতন হয়েছে। ঠিক আছে, এরপর সোজা চলে আসছি 1650, এতগুলো বছর পর, যেখানে শুরু হয়েছে, এখানে ছিল 25 কোটি পপুলেশন, লিখে দিই, এখানে ছিল হচ্ছে 25 কোটি পপুলেশন যখন খ্রিস্ট জন্মালো, মানে যেটা আমরা খ্রিস্টাব্দ শুরু হলো, যীশু খ্রিস্ট যখন জন্মালো তখন পপুলেশন ছিল 25 কোটি। এরপর চলে যাচ্ছি শিল্প বিপ্লব, ওয়ার্ল্ড পপুলেশন গিয়ে দাঁড়ালো হচ্ছে 54.5 কোটি ওয়ার্ল্ড পপুলেশন, এটা মাথায় রেখে পড়বে, ইন্ডিয়া নয় কিন্তু এটা। তাহলে 1650 বছর মেয়ে মাত্র বেড়েছে 25 কোটি। ঠিক আছে, 1700 খ্রিস্টাব্দ, এই সময় ওয়ার্ল্ড পপুলেশন হলো 72 কোটি। দেখো কতটা বেড়ে গেল। ঠিক আছে, প্রায় 23। এবারে এলো 1850 খ্রিস্টাব্দ, এই সময় পপুলেশন গিয়ে দাঁড়ালো 117.2 কোটি। ঠিক আছে, ডবলেরও বেশি, মানে ডবলের কাছাকাছি ডবল। আচ্ছা 1900 খ্রিস্টাব্দে এই সময় গিয়ে দাঁড়ালো 160 কোটি। 1900 খ্রিস্টাব্দে গিয়ে দাঁড়ালো 160 কোটি। 1950-এ গিয়ে দাঁড়ালো 248 কোটি। 2000-এ গিয়ে দাঁড়ালো, এটা পরিমাণ হলো 610 কোটি। এটা বললাম হচ্ছে 1950। 1950 থেকে দেখো এটা হচ্ছে 610 কোটি। কিভাবে এগিয়েছে দেখো কার্ভটা, এই যে কার্ভটা এগিয়েছে, এই যে স্টে করতে 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 যেই শিল্প বিপ্লবটা হলো পপুলেশন বাড়তে শুরু করলো। কৃষি বিপ্লব, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সব কিছু নিয়ে, ইলেকট্রিক্যাল বিপ্লব, সব কিছু নিয়ে পপুলেশন গিয়ে দাঁড়ালো এততে, যেখানে আমাদের ইন্ডিয়ার একার পপুলেশন 141 কোটি 2021 সালে গিয়ে দাঁড়িয়ে। তাহলে কিভাবে পপুলেশনটা, বিশ্বের জনসংখ্যা কিভাবে চেঞ্জ হয়েছে বুঝতে পেরেছো? আমি বলবো যে যে জনসংখ্যাগুলো বললাম সেই সেই জনসংখ্যাগুলো, মানে সেই সময় কি বিপ্লব হয়েছিল, এই চারটা দেওয়ার এইটাই মানে, সেই বিপ্লবগুলো একটু পড়বে। ঠিক আছে, জনসংখ্যাটা কত হয়েছে। এবার এবার যদি 2015 সালের ওয়ার্ল্ড পপুলেশন, 2015-র কথা বলছি, সেটা গিয়ে দাঁড়িয়েছে 735 কোটিতে। 9টা যোগ 735 কোটি, যেখানে শুরু হয়েছিল 25 কোটি দিয়ে, সেখানে মাত্র 2015 বছরে সেটা দাঁড়িয়ে গেল 735 কোটি। যেখানে আমি 10,000 বছর আগের কথা পড়েছি, সেখানে যতটা বাড়লো, এক বছর থেকে 2015 সালের মধ্যে 735 কোটিতে দাঁড়িয়ে গেল পপুলেশন। ঠিক আছে, এরপরে যেটা আসবো, আচ্ছা চার্টে, আচ্ছা এই যে পপুলেশনের একটা সুন্দর করে কোন দেশ, কোন মহাদেশ কিভাবে বেড়েছে সেটা দেখিয়েছি। দেখো এশিয়া 33 কোটি, 47 কোটি, 60 কোটি, 74 কোটি, 93 কোটি, 130 কোটি, 412 কোটি, 425 কোটি, কিভাবে গ্রোথটা হয়েছে। আফ্রিকার ক্ষেত্রে 10, 9, 9, দেখো স্টে, আফ্রিকা কিন্তু স্টে, এই অবধি স্টে, 12 আবার উঠে গেল 22, তারপরে উঠেছে দেখো 95,
তারপরে আবার উঠে গেছে 108। তার মানে এই সময় কিন্তু 1950 সাল থেকে কিন্তু আফ্রিকার পপুলেশন বাড়তে শুরু করেছে। তার আগে কিন্তু এ মোটামুটি স্টে ছিল। কেন স্টে ছিল, এবার এর রিজন কি? এই সময় আফ্রিকাতে প্রচুর পরিমাণে মানুষ যদি জন্মাতো, কিন্তু আফ্রিকাতে কিন্তু চিকিৎসা বিজ্ঞানের একদম উন্নতি ছিল না। প্রচুর মানুষ মারা যেত, প্রচুর মানুষ মারা যেত। আফ্রিকাতে এখনো অবধি চিকিৎসা বিজ্ঞানের উন্নতি আগের থেকে বেশি হয়েছে। ইথিওপিয়া এই সমস্ত জায়গাগুলোতে আগের থেকে পপুলেশনের উন্নতি হয়েছে, কিন্তু দেখো পপুলেশন কিন্তু কমেছে। আফ্রিকাতে কিন্তু এই জায়গায় মাইনাস হয়েছে, পরিবর্তনটা মাইনাস, ঋণাত্মক হয়েছে। এই সময় চিকিৎসা বিজ্ঞানে একদম উন্নতি ছিল না বলে একদম পপুলেশন মারা যেত। ঠিক আছে, এবারে হচ্ছে দেখো 12, তারপরে চিকিৎসা বিজ্ঞানে একটু উন্নতি হয়েছে, মানুষ জন্মাতে বেশি শুরু করেছে, এর জন্য একদম 108 কোটি। এর কারণগুলো আমি বলবো তোমাদেরকে, ঠিক আছে। এবার ইউরোপ দেখো, ইউরোপ কিন্তু মোটামুটি বেড়েইছে, অল্প 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 করে এখন হয়েছে 74 কোটি। ঠিক আছে, উত্তর আমেরিকা দেখো 0.10 থেকে বাড়তে বাড়তে আজকে দাঁড়িয়েছে 35.24%। মধ্য ও দক্ষিণ আমেরিকা, টোটাল দক্ষিণ আমেরিকায় যদি বলি 1.20 কমেছে, আবার বেড়েছে, আবার বেড়েছে, বেড়েছে, বেড়তে বেড়তে গিয়ে দাঁড়িয়েছে 60.98% পপুলেশনে। ওশিয়ানিয়াতে 0.2 0.2 1 এখানটা কিন্তু ওশিয়ানিয়াতে বেশ কমেছে, কমে গিয়ে দাঁড়িয়েছে 3.77%। এবার ওল ওয়ার্ল্ডে তো আমার কিছু বলার নেই, 2012তে গিয়ে দাঁড়িয়েছে হচ্ছে 708.80%। ঠিক আছে, তো এবার এটার উৎসটা আমি বলে দেবো, কোন একটা টেবিল বলে তার উৎসটা আগে বলে দেওয়া উচিত। আওয়ার ডেভেলপিং ওয়ার্ল্ড বাই ডি স্ট্যাম্প 1950, এটা প্রথম উৎস। দ্বিতীয় উৎস হচ্ছে ইউনাইটেড নেশন স্ট্যাটিস্টিক্স ডিভিশন। আর থার্ড উৎস হচ্ছে কম্পাইলড ফ্রম দ্য ওয়ার্ল্ড পপুলেশন ডেটা সেট, যেটা দিয়েছে ইউএন পপুলেশন ডিভিশন। আমরা যত ওয়ার্ল্ডের পপুলেশন পড়বো, তোমাদের নোটসে তোমরা যখন নোটস দেখবে, যত ওয়ার্ল্ডের পপুলেশন আমি দেব, সেই ওয়ার্ল্ডের পপুলেশন কিন্তু আমি দেব এর রেসপেক্টে, এই ইউএন পপুলেশন ডিভিশনে। ওয়ার্ল্ডের পপুলেশন কিন্তু এখন তারাই পুরোপুরি পাবলিক করে। ওকে, ওয়ার্ল্ডের পপুলেশন, ঠিক আছে। আচ্ছা, এবার এর এগেনস্টে আমরা পড়তেই পারি ভারতের জনসংখ্যা কিভাবে চেঞ্জ হয়েছে। হুম 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 তার আগে আমি আরেকটু কিছু জিনিস বলে দিই, যে এই ক্ষেত্রে বিভিন্ন তোমাদের নোটসে এই জিনিসগুলো পুরোপুরি থাকবে। তো এইগুলোতে আর কি কি পড়ছি দেখো, যে পৃথিবীর জনসংখ্যার শতকরা হার কিভাবে বেড়েছে, শতকরা হারটা কোথায় কোথায় বেড়েছে। আর হচ্ছে উন্নত দেশ এবং অনুন্নয়ন এবং উন্নতশীল দেশ 1650 থেকে 2021 সাল অবধি কিভাবে জনসংখ্যার পরিবর্তন হয়েছে সেটা কিন্তু তোমরা জানবে। ঠিক আছে, এরপর ভারতের জনসংখ্যার বৃদ্ধির আমি স্টেজগুলো পড়বো। এখানে আমরা মোটামুটি 4টে স্টেজে ভাগ করি, 2011 সাল অবধি 4টে স্টেজে ভাগ করি। প্রথম স্টেজ হচ্ছে 1901 থেকে 2021, এইটাকে আমরা 1921, হ্যাঁ 1921, এটা 1951, এটা 1981, এটা 2011। ঠিক আছে, এই স্টেজটাকে কি বলেছে দেখো, এই জনসংখ্যা বিশেষ বাড়েনি, এই সময়টা জনসংখ্যা বিশেষ বাড়েনি। জন্মহার খুব বেশি থাকলেও মৃত্যুহার বেশি থাকতো। আমরা প্রথম এই স্টেজটা খানিকটা না ডিপেন্ড করে ডেমোগ্রাফিক ট্রানজিশনের মডেলের মতো, দেখবে জন্মহার খুব বেশি ছিল এই সময় মানুষের, কিন্তু মৃত্যুহারটাও বেশি ছিল, ওই জন্য জনসংখ্যা খুব বেশি বাড়েনি। এখানে জনসংখ্যা মাত্র হয়েছিল হচ্ছে, এগুলো একটু নোট ডাউন করবে, 1,30,00,000। 1,30,00,000। ঠিক আছে, এর মধ্যে আবার 1911 থেকে 21-এর সঙ্গে জনসংখ্যা বেশ হ্রাস পেয়েছিল। তার কারণ হচ্ছে প্যান্ডামিক। 2021-এ প্যান্ডামিক হয়েছিল, 1921-এও একটা প্যান্ডামিক হয়েছিল, সেই জন্য কিন্তু জনসংখ্যা বেশ কিছুটা হ্রাস পেয়েছিল। ওকে, এবার হচ্ছে দ্বিতীয় ফেজ বা সেকেন্ড ফেজ, সেই সময় হচ্ছে 1921 থেকে 1951 সাল। ঠিক, এই সময় কি হয়েছিল, 1921 সালে মোটামুটি এই পপুলেশন গিয়ে দাঁড়িয়েছিল হচ্ছে 36 কোটি। এটা 1901 সালের, এটা 25 কোটি 1925 সালেরটাতে আমি দেখতে পাচ্ছি, সরি 1921 সালে 25 কোটি হয়েছিল মোটামুটি।
1921 থেকে 51 সালে গিয়ে দাঁড়িয়ে, এটা 51 সালে গিয়ে দাঁড়িয়েছিল 36 কোটিতে। ঠিক আছে, এবার বলেছে দেখো প্রায় এই সময় জনসংখ্যা বেড়েছিল। এই সময় প্রধান জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হলো মৃত্যু হ্রাস। তার প্রধান কারণ কি? চিকিৎসা বিজ্ঞানের উন্নতি, চিকিৎসা বিজ্ঞানের উন্নতি। ঠিক আছে, এই সময় ধরো কৃষিকাজের উন্নতি, তারপর হচ্ছে ম্যালেরিয়া, কলেরা, যক্ষা, ইনফ্লুয়েঞ্জা, মারণ রোগের মানে যেগুলো মানে কি বলবো আমরা, কি বলি ওটাকে, ধরো বিভিন্ন রোগের যে টিকাগুলো হয় সেই টিকাগুলো আবিষ্কার হয়েছিল। দুর্ভিক্ষ এবং খরা প্রবণিত অঞ্চলে খাবারের সাপ্লাই দেওয়া হয়েছিল, তার জন্য কিন্তু এই সময় জনসংখ্যাটা বেশ বেড়ে গিয়ে 36 ক্রোড় হয়ে গেছিল। ঠিক আছে, এরপর আসছে হচ্ছে 1951 থেকে 81 সাল, সে সময় পপুলেশন হয়েছিল হচ্ছে 68 কোটি। এটা হয়েছিল 1981 সালে, 68 কোটি। এবং এই সময় দেখো এটা স্বাধীনতা লাভের পরবর্তী সময়, এই সময় জনসংখ্যা খুব বৃদ্ধি দেখা গিয়েছিল। 1951 সালে 36 কোটি জনসংখ্যা বেড়ে হয়েছিল 1981 কোটি, প্রায় 32 কোটি জনসংখ্যা বেড়ে গিয়েছিল এই সময়। কেন হয়েছিল? কৃষিজ ফসলের উন্নতি, সেচ বিপ্লব, পরিবহন ব্যবস্থার ব্যাপক বিকাশ, নতুন নতুন শিল্প শহর গড়ে ওঠা, মানুষের জীবনযাত্রার মানের উন্নতি, জনস্বাস্থ্য সংক্রান্ত উন্নতি, এই সমস্ত। তারপর জন্মহারের তুলনায় মৃত্যুহার হ্রাস। এই জন্য কিন্তু 1951 থেকে 81-র মধ্যে প্রায় 32 কোটি মানুষের জনসংখ্যা বেড়ে গিয়েছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি। এরপর হচ্ছে চতুর্থ পর্যায়, সেটা হচ্ছে 1981 থেকে 2011। এই পর্যায়ে আমরা দেখতে পারি যে জন্মহার মৃত্যুহার উভয় কমতে শুরু করেছিল। ঠিক আছে, এই সময় জনসংখ্যা হারও মানে বৃদ্ধির হারটা অনেকটা কমেছিল। এইখানে পপুলেশন মোটামুটি গিয়ে দাঁড়িয়েছিল হচ্ছে 2011-য় যদি দেখি 102 কোটি, এই সরি 121 কোটি, তাই দেখি তো 121 কোটি 2011 গিয়ে দেখি। যে হারে এইখানটা বেড়েছিল তার থেকে খানিকটা হারে কম, মানে এটা প্রায় ডবল বলতে পারি। কিন্তু মানে মানুষের মধ্যে এই মেন্টালিটিটার থেকে এখানে মেন্টালিটি একটু হলেও চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো তাহলে এখানে দ্রুত নগরায়ন হয়েছিল বলে কিন্তু এখানে পপুলেশনটা বেশি হয়েছিল। এই সময় আরবানাইজেশনে যেই শুরু হলো এই সময়টাতে দ্রুত নগরায়ন হলো, এই জন্য এখানে পপুলেশন হলো 121 কোটি। ঠিক আছে, তাহলে প্রথম পর্যায়ে 1901 থেকে 2011 প্রায় 111 বছর, 110 বছরে পপুলেশন ছিল 1 কোটি, সেখান থেকে দাঁড়িয়েছে 121 কোটি, প্রায় 120 কোটি মানুষের মানে বেশি হয়েছে। এবার যদি পঞ্চম পর্যায়ে আসে সেই ক্ষেত্রে পপুলেশন 2011 থেকে 2021 বা 2024 হওয়া উচিত, সেই ক্ষেত্রে 141 কোটি, প্রায় 20 কোটি মানুষ বেড়ে গেছে। ঠিক আছে, যদি তুমি এইভাবে দেখো 11 থেকে এই জন্য পঞ্চম পর্যায়ে এখনো বেরোয়নি, বেশ আর একটু পর্যায়ে হবে, 34 না হলে হবে না, 20 বছর করে মোটামুটি গ্যাপে হয়। 20 বছর আমি সেরকম একটা অ্যাপ্রক্স লিখলাম জাস্ট। যদি দেখো 2001 সালে ছিল হচ্ছে পপুলেশন 102 কোটি, 2011 সালে সেই পপুলেশন হয়ে গেছে 121 কোটি, 2021 সালে সেই পপুলেশন হয়ে গেছে 141 কোটি। দেখো 20 করে মোটামুটি বেড়েছে পপুলেশনের রেট। ঠিক আছে, এরপর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ, দ্রুত জনসংখ্যা যে বৃদ্ধি হচ্ছে তার প্রধান কারণ কি। আচ্ছা, তোমাদের নোটসে আরো একটা জিনিস তোমরা পেয়ে যাবে, সেটা হচ্ছে 1901 থেকে 2011 সালের পপুলেশন কত, সেটা কত পার্সেন্টেজ হারে বেড়েছে। ঠিক আছে, সেটা কিন্তু নোটসে পেয়ে যাবে তোমরা। তো আমি বলে দিচ্ছি, এইটা পড়িয়ে দিয়ে বলে দিচ্ছি কখন কোনটা বেশি হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ হচ্ছে উচ্চ জন্মহার। যে উচ্চ জন্মহারে আমরা জানি যে যখন পপুলেশনের পরিমাণ বাড়ে তার মেন রিজন হচ্ছে জন্মহার যখন অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, নেক্সট আছে হচ্ছে নিম্ন মৃত্যু হার। আচ্ছা, জন্মহার বাড়ার মেন কারণগুলো বলো। 1 নাম্বার হচ্ছে বাল্যবিবাহ, তাই তো, অশিক্ষা,
কুসংস্কার, হ্যাঁ এটাও হবে, চিকিৎসা ব্যবস্থার উন্নতি, উন্নতি আর হচ্ছে অর্থনৈতিক সুবিধা বা সুরক্ষা, যাই বলি না কেন। তাহলে কি কি? অশিক্ষা, কুসংস্কার, আর একটা হচ্ছে এই সেই বংশের বাতি, মানে কি বলে বংশের প্রদীপ জ্বালানোর জন্য, মানে এটা একটা কুসংস্কার, যাতে একটা ছেলে হলেই যেন বংশটা চলে, একটা মেয়ে হলেও সেই বংশটা স্টপ হয়ে যাচ্ছে, তাহলে অধিক সন্তান নেওয়ার ইচ্ছে একটা ইয়ে। মানে নিম্ন মৃত্যু হার হওয়ার কারণ কি কি? চিকিৎসা ব্যবস্থার উন্নতি, মৃত্যু হার কম বলেছে, নিম্ন মৃত্যু হার তো। চিকিৎসা চিকিৎসাবিদ্যা, এই চিকিৎসাবিদ্যার উন্নতি, চিকিৎসাবিদ্যার উন্নতি, এটা হচ্ছে মৃত্যুহার মানে কমে যাওয়ার প্রধান কারণ। ঠিক আছে। বিপুল পরিমাণ জনসংখ্যার শরণার্থীর আগমন, আমাদের ইন্ডিয়াটা এমন একটা জায়গায় অবস্থিত যেই জায়গাটাতে চারিদিকের দেশ, যেমন বাংলাদেশ, প্রচুর মানুষ আমাদের দেশে চলে আসে। এই রিসেন্ট ঘটনা ঘটলো, প্রচুর মানুষ পালিয়ে বাঁচিয়ে চলে এসছে। আবার কি পাকিস্তান থেকে, মায়ানমার থেকে, ত্রিপুরা থেকে, ত্রিপুরা থেকে এখানে প্রচুর মানুষ হচ্ছে তোমার শুধু মানে আমি পশ্চিমবঙ্গের কথা বলছি, প্রচুর মানুষ শুধু বিএড কোর্স করতে আসে, কারণ ওখানে বিএড এর অনেক খরচ বলে এখানে শুধু বিএড কোর্স করতে আসে। হ্যাঁ, এবং অনেক খরচ ওদের বিএড এর। ঠিক আছে। তাহলে এই করে আমাদের ইন্ডিয়ার পপুলেশনটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে। ঠিক আছে। এবং আমাদের দেশ এই মানে এদেরকে, যেহেতু আমাদের দেশ বহু সংস্কৃতির দেশ, এবং এদেরকে স্থানও দিয়েছে আমাদের দেশ। দেখো তুমি ভেবে দেখো 1971 সাল, দেশ ভাগ, কত মানুষ চলে এসছে। ঠিক আছে। এবং অর্থনৈতিক মানোন্নয়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উন্নতির জন্য কিন্তু জনসংখ্যা ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে। নেক্সট, এবার জনসংখ্যা বৃদ্ধির প্রাকৃতিক কারণ আর অপ্রাকৃতিক কারণগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, মানে জনসংখ্যা বৃদ্ধি বলবো না, এটা হচ্ছে বিশ্বব্যাপী, মোটামুটি এটা বলতে পারি বিশ্বব্যাপী জনসংখ্যার অসম বন্টন নিয়ে। অসম বন্টনের এগেনস্টে এই পয়েন্টগুলো আমি বলতে পারি। এক নাম্বার হচ্ছে প্রাকৃতিক কারণ, ভৌগোলিক অবস্থান। মানুষ প্রথম কখন শুরু করেছিল, জনবসতি করা শুরু করেছিল নদীকে কেন্দ্র করে, নদীকে কেন্দ্র করে কৃষি করেছিল, কৃষি এগেনস্টে মানুষ মানে একসাথে যে দলবদ্ধ হয়ে বসবাস করতে হয়, তাহলে তো মানুষ গুহায় থাকতো। তাহলে সেই অঞ্চলটায় যদি ভৌগোলিক অবস্থানটা খুব ভালো হয়, আমাকে যদি আজকে বলে আমাজন জঙ্গলে গিয়ে তুমি বসবাস করো, আমি থাকবো? ওখানে তো প্রচুর সুযোগ, ওখানে প্রচুর গাছপালা, প্রচুর খাবার, তো কিন্তু আমি ওখানে থাকতে গেলে আমাকে কোনো না কোনো কীট পতঙ্গ কামড়িয়ে বা সাপ কামড়িয়ে বা কিছু একটা করে আমি মারা যাব, নয় আমার মশা কামড়িয়ে আমি ম্যালেরিয়া হয়ে মারা যাব, তাই তো? তাহলে সেই ভৌগোলিক অবস্থানটা মানুষের বসবাসের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়। আবার দিল্লিতে যদি এখন আমাকে কেউ থাকতে বলে, আমি চলে যাব, কারণ সেখানে ফেসিলিটি বেশি, তাই তো? দিল্লি একদম দেশের রাজধানী, তাহলে সেখানে অনেক ফেসিলিটি বেশি পাচ্ছি। নেক্সট হচ্ছে ভূমিরূপ, আমাকে যদি পাহাড়ের চূড়ায় কেউ থাকতে বলে, আমি কাশ্মীরেই পাঠিয়ে দিতে বলে, আমি যাব? যাব না, কারণ হচ্ছে আমাদের সমতল মানুষদের ওই দুদিন এক সপ্তাহের জন্য ঘুরতে যাওয়াটাই বেটার, কারণ তারপরে এই যে বরফ পড়লো আমরা পারতাম না সহ্য করতে, তাই না? ভূমিরূপটাও ডিপেন্ড করে যে আমরা পার্বত্য অঞ্চলে থাকবো না মালভূমি অঞ্চলে থাকবো না সমভূমি। দেখবে সমভূমি অঞ্চলে বেশি মানুষ থাকবে, আর সেখানে মানুষ জীবনযাত্রাটা তাদের কঠোর হয় না। ঠিক আছে। এবার হচ্ছে জলবায়ু, যদি চরম ভাবাপন্ন জলবায়ু হয়, সেখানে মানুষ থাকবে? তারা খুব গরমকালে খুব গরম, শীতকালে খুব ঠান্ডা, থাকবো? ধরো -49°C, পারবো বাঁচতে? আমরা আমরা মরেই যাব। আবার যদি আটা কামাতে যাই বা কোন কালাহাড়িতে যাই, মোটামুটি -50 তখন কমন, আমরা -60-72 অব্দি হায়েস্ট ওঠে, সেখানে আমরা বাঁচতে পারবো? মরে যাব। আটা কামানো, সরি মাইনাস না, +72, কালাহাড়িতে 72 অব্দি ওঠে। ঠিক আছে। নদ নদী ও হ্রদ, যেখানে যত যত নদী হয়েছে সেইখানে নদীমাতৃক সভ্যতা গড়ে উঠেছে, এবং সেই নদীকে কেন্দ্র করে বা হ্রদকে, নৈনিতাল হ্রদের কথা মনে করে দেখো, নৈনিতাল হ্রদকে কেন্দ্র করে পুরো এই শহরটা গড়ে ওঠে এবং একটা টুরিস্ট স্পটে পরিণত হয়েছে।
হ্যাঁ, এক্স্যাক্টলি। এবার হচ্ছে মৃত্তিকা, যে অঞ্চলে মৃত্তিকা যত বেশি উর্বর সেই অঞ্চলে মানুষ বেশি থাকবে। ডেজার্টে কি আমি থাকতে যাব? ডেজার্টের মাটিতে জলই নেই এবং কোনো চাষবাসও হবে না। কিন্তু দেখো গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে জল, এবং সেই মিষ্টি জলের এগেনস্টে পলিটাও হচ্ছে, সেখানে আমাদের কৃষিকাজগুলো করতে আমরা পাচ্ছি। ওকে। স্বাভাবিক উদ্ভিদ, খনিজ সম্পদ, যদি রানীগঞ্জ, দুর্গাপুর, ঝরিয়া, এইসব অঞ্চলগুলো আমাকে যদি শিল্প গড়ে তুলতে বলে, সেখানে মানুষরা যাবে শিল্পটার এগেনস্টে তারা ইয়ে করবার জন্য, তাই তো? এবার হচ্ছে অপ্রাকৃতিক কারণ। এক নম্বর হচ্ছে অর্থনৈতিক উন্নতি, যে অঞ্চলে অর্থনৈতিক উন্নতি বেশি সেই অঞ্চলে মানুষ বসবাস করবে। রাজনৈতিক কারণ, যে অঞ্চল মানুষ সিকিউরিটি আছে মানুষের জীবনে, আর কাশ্মীরে পাঠিয়ে দিল, কবে গুলিকে পট করে মরে গেলাম টেররিস্টের আন্ডারে, তাহলে সেই অঞ্চলে কি আমি কোনো মানুষ থাকতে যাবে? ধরো কেউ বলো ইন্ডিয়াতে তুমি কোথায় থাকতে চাও, মানুষ থাকতে চাইবে নয় কলকাতা, নয় মুম্বাই, নয় দিল্লি, নয় চেন্নাই, নয় ব্যাঙ্গালোর, তাই তো? মানুষ কি যাবে বলবে আমি কাশ্মীরে থাকতে চাই? ওই একদিনের জন্য ঘুরতে যেতে, মানে এক সপ্তাহের জন্য ঘুরতে যেতে পারে, কিন্তু কখনো থাকতে চাইবে না। সাংস্কৃতিক উন্নতি, আমরা হচ্ছে সাংস্কৃতিক জীব, আমরা সংস্কৃতি ছাড়া বাঁচতে পারবো না, সেই তার জন্য সাংস্কৃতিক উন্নতি। এছাড়া সামাজিক অবস্থা আর পরিব্রাজন তো রয়েছে। এক জায়গা থেকে আমার যদি এই জায়গাটা আমি না পাচ্ছি লিড করতে, তাহলে আমাকে অন্য জায়গায় গিয়ে বসবাস করতে শুরু করতে হচ্ছে। আচ্ছা, এরপর যেটা আসছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে মানুষ জমি অনুপাত, ম্যানল্যান্ড রেশিও। সম্পদের প্রাচুর্য এবং স্বল্পতার সূচক হলো মানুষ জমির অনুপাত। কোনো অঞ্চলের মোট জনসংখ্যাকে মোট কার্যকর জমি দিয়ে ভাগ করলে, ধরো একটা জমি রয়েছে যে জমিটা কোনো কাজ করে না, সেটাকে কি আমরা কার্যকর জমি বলবো? না। কার্যকর জমি দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকেই বলা হয় মানুষ জমির অনুপাত। এটার এগেনস্টে আমি একটু বলি, পপুলেশন ডেনসিটি, এইগুলো একটু মাথায় রাখলে দেখবে পরীক্ষার সময় কোয়েশ্চেন খুব মানে ঘুরিয়ে দিলেও মোটামুটি তোমরা পারবে। ম্যানল্যান্ড রেশিওর মধ্যে ডিফারেন্সিয়েশন যদি বলি, এটা মোট জমিকে দিয়ে করা হয়, এটা হচ্ছে অনলি কার্যকর জমিকে দেখা হয়। এখানে উৎপাদন, জমির উৎপাদন ক্ষমতাকে খুব বেশি এটাই দেয়। এক্স্যাক্টলি। তাহলে কি বলেছে, মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট কার্যকর জমি ইনটু জমির উৎপাদন ক্ষমতা। ঠিক আছে। এবার এটা বিভিন্ন দেশের ক্ষেত্রে আমি দিয়ে রেখেছি। যদি চায়না দেখি 1310 জন প্রতি বর্গ কিলোমিটার, ভারতে দেখো মাত্র 432, মিশর যদি দেখি দেখো 2345, মার্কিন যুক্তরাষ্ট্র 146, আর জাপান হচ্ছে 1885। তার মানে এখানে সব থেকে উন্নত কে ম্যানল্যান্ড রেশিওর ক্ষেত্রে? জাপান। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, এরপর আসছি হচ্ছে জনবিবর্তন মডেল, যেটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডেমোগ্রাফিক ট্রানজিশন। কে দিয়েছিল? কে দিয়েছিল? নোটেস্টাইন, থমসন। তাহলে এই তত্ত্বটা দিয়েছিল হচ্ছে ফ্র্যাঙ্কলিন, নোটেস্টাইন আর থমসন। প্রথম কে দিয়েছিল? প্রথম দিয়েছিল নোটেস্টাইন, তারপর দিয়েছিল ফ্র্যাঙ্কলিন আর থমসন। এবার এর বেশ কিছু মানে বোঝার জন্য আমি মানে একটা সুন্দর একটা চার্ট বানিয়েছি। সেটা হচ্ছে এক হচ্ছে এটাকে উঠিয়ে নেব। এবার হচ্ছে উচ্চ জনসংখ্যা, এটা হচ্ছে ফেজ, এগুলো হচ্ছে ফেজ, দ্যাট এগুলো হচ্ছে ফেজ, আর এগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য কি? উচ্চ জনসংখ্যা এবং উচ্চ জন্মহার এবং উচ্চ মৃত্যুহার। জনসংখ্যাটাকে জন্মহার হিসাবে যদি আমি ধরি, উচ্চ জন্মহার আর নিম্ন উচ্চ মৃত্যুহার যদি হয়, তাহলে তার এগেনস্টে কি হবে? উচ্চ জনসংখ্যা বৃদ্ধি, কৃষি নির্ভর অর্থনীতি, দুর্যোগ, মহামারী ও সামাজিক ব্যবস্থা।
1800 সালে, এরকম ইনফরমেশন 1800 সালে ব্রিটেন এই স্টেজটার মধ্যে দিয়ে পার হয়েছে, 1800 সালে। এখন এই স্টেজটার মধ্যে কারা রয়েছে? আফ্রিকার দেশগুলি। এর একটা চার্ট আমি পরে দেখাবো, এরপরে একটা চার্ট আছে, এই দেখো এখানে পঞ্চম পর্যায় অবধি আছে। দেখো জন্মহারও বেশি, জন্মহারও বেশি, এই মৃত্যুহারও বেশি। এই জন্য কোন কোন আছে? গ্রাবন, জাম্বিয়া প্রভৃতি দেশগুলো, যেটা অবস্থিত হচ্ছে আফ্রিকাতে। খুব কোয়েশ্চেন। এটা হচ্ছে এটা হচ্ছে মোট জনসংখ্যা, এটা হচ্ছে জন্মহার, এটা হচ্ছে মৃত্যুহার, আর স্বাভাবিক বৃদ্ধি হচ্ছে এইটা। ঠিক আছে, এবার বলেছে দেখো সেকেন্ড স্টেজে আমরা দুটো দিকেই পড়বো। সেকেন্ড স্টেজে কি বলেছে? উচ্চ জনসংখ্যা নিম্ন মৃত্যুহার। ঠিক আছে, মানে উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহার। কেন হলো? জনসংখ্যার দ্রুত বৃদ্ধি, শিল্পায়নের সূচনা, উন্নয়নশীল রাষ্ট্র। কেন হলো নিম্ন মৃত্যুহারটা? কেন হলো? চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য। ঠিক আছে, এবার এখানে দেখি দ্বিতীয় স্টেজে আমরা পড়ছি হচ্ছে ভারত, পাকিস্তান ইত্যাদি। এখানে জন্মহার হচ্ছে উচ্চ, আর মৃত্যুহার হচ্ছে দ্রুত নিম্নগামী। ঠিক আছে, এই জায়গাগুলোতে উন্নতশীল একটা রাষ্ট্রে পরিণত হয়েছে আমাদের দেশ, উন্নয়নশীল রাষ্ট্র। এবার থার্ড স্টেজ, নিম্ন জনসংখ্যা এবং এই নিম্ন জন্মহার এবং উচ্চ মৃত্যুহার, জনসংখ্যা বৃদ্ধি হ্রাস, আধুনিক কৃষি, শিল্প ব্যবসা বাণিজ্যের অর্থনৈতিক উন্নতি এবং আয় ব্যয়ের হিসাব বৃদ্ধি। এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে জন্মহারও বৃদ্ধি নিম্নমুখী হচ্ছে, মৃত্যুহারও নিম্নমুখী হচ্ছে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা ব্রাজিল, চীনকে বলতে পারি। ঠিক আছে, এর থার্ড স্টেজে পেরিয়ে গেল। হ্যাঁ অবশ্যই, চীনের মৃত্যুহার কম, চীনের জন্মহারটাকে এবার যদি এই রেসপেক্টে বলো, চীনে ওয়ান চাইল্ড পলিসি কেন এসেছিল? এটা কিন্তু এখন আর নেই, এখন এসে গেছে 2 চাইল্ড পলিসি। কেন এসেছে বলো তো? জনসংখ্যাটা এত পরিমাণ কমে গেছে, কারণ কেউ চায় না নিজের বাচ্চাকে দূরে রাখতে, তাহলে জনসংখ্যাটা এত পরিমাণ কমে গেছে বলে আজকে ভারত কিন্তু টপকাতে পারলো চায়নাকে। ঠিক আছে, এই ক্ষেত্রে হলো। ফোর্থ স্টেজে আমরা কি দেখব? জন্মহারও নিম্ন, মৃত্যুহারও নিম্ন, এবং তারা উন্নত দেশ, এবং যেখানে জনসংখ্যাটা হয়ে গেল দেখো স্বাভাবিক বৃদ্ধি, দেখো জনসংখ্যা কিন্তু হ্রাস পেয়ে গেছে, দেখো একদম হ্রাস। এটা হচ্ছে জিরো পপুলেশন স্টেজ, এটা হচ্ছে জিরো পপুলেশন স্টেজ। ঠিক আছে, লাস্ট স্টেজ বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে জন্মহার অতি নিম্ন, সেখানকার মানুষদের কোনো ইচ্ছেই নেই জন্ম দেওয়ার, তারা কাজে এতটা শিডিউলে ব্যস্ত, তাদের ইচ্ছেই নেই প্রক্রিয়াটাতে যুক্ত হওয়ার। আর নেক্সট হচ্ছে মৃত্যুহারও নিম্ন, কারণ হচ্ছে সেখানকার মানুষরা এত চিকিৎসা বিজ্ঞানের উন্নতি, এত প্রযুক্তির উন্নতি, যেন মানুষ অনেক বছর ধরে বেঁচে আছে। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখা যায় হচ্ছে নেগেটিভ পপুলেশন। এই ক্ষেত্রে জাপান, জার্মানি এই দেশগুলোর কথা আমরা বলতে পারি। তাহলে ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি কে দিয়েছে, আর এই চারটা পড়লেই কি রেডি হয়ে যাবে না? হ্যাঁ, আর তো কিছু পড়তে লাগছে না। এবার নেক্সট, আচ্ছা এর এগেনস্টে আমি আর দুটো কথা একটু বলে নিই, তারপর কোয়েশ্চেন আনসারে যাব। আচ্ছা, আর একটা একটুখানি জনঘনত্বের রেসপেক্টে দুটো তিনটে একটু কথা বলবো, তারপর কোয়েশ্চেন আনসারে যাব। আচ্ছা, ওয়ার্ল্ডের বেসিসে জনঘনত্বকে ভাগ করা আর ইন্ডিয়ার বেসিসে জনঘনত্বকে ভাগ করা, কোনটায় কত জনঘনত্ব, এর ডেটাগুলো কিন্তু আমি তোমাদেরকে নোটে দিয়ে রেখেছি খানিকটা। ঠিক আছে, এই ডেটাগুলোর রেসপেক্টেই কিন্তু তোমাদেরকে এই জিনিসগুলো পড়তে হবে, এবং পরীক্ষার সময় কিন্তু এই জিনিসগুলোই কিন্তু আসে মেনলি। এগুলো থিওরিটিক্যাল পার্ট, ঠিক আছে, কিন্তু ডেটার রিলেটেড
এই জিনিসগুলো কিন্তু আছে। আচ্ছা, এবার এখানে তোমাদেরকে কারণটা দিয়েছি, তার জনঘনত্ব কেমন, তার কোন কোন দেশ এই অন্তর্ভুক্ত হচ্ছে সেইগুলো কিন্তু এটার মধ্যে দেওয়া রয়েছে। যারা আমাকে ইউটিউবে দেখছো তারা এরকম নোট পেতে অবশ্যই বৈঠকিতে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, এবং এই ক্লাসগুলো কিন্তু পরপর তোমাদের আসতে থাকবে। ওকে, তো এটা ইন্ডিয়ার ক্ষেত্রেও তোমরা পড়বে এবং ওয়ার্ল্ডের ক্ষেত্রেও কিন্তু তোমরা পড়বে। ওকে, এরপরে মোটামুটি এই তত্ত্ব, যে তত্ত্বটা তোমাদেরকে পড়ালাম সেই তত্ত্বটার ক্ষেত্রে বেশ কিছু সমালোচনা রয়েছে। এই যে তত্ত্বটা পড়ালাম জনবিবর্তন তত্ত্ব, তার তত্ত্বের বেশ কিছু সমালোচনা রয়েছে। এই তত্ত্বটি থমসন পরিবর্জনের ফলে জনবিবর্তনের পরিবর্তন এবং এইডস রোগের মৃত্যুর কারণে মৃত্যুর হারের কথা কিন্তু এই মডেলে আলোকপাত করেনি। ধরো এই যে আজকে একটা মহামারী এলো, আমরা ম্যালথাসের থিওরিতে কি পড়েছিলাম, মহামারীতে প্রচুর মানুষ মারা যেতে পারে, কিন্তু ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি থেকে কোথাও মহামারীর কথা বলার আছে না, কিন্তু জন্মহার বাড়ছে, জন্মহার কমছে, এর বাইরে কিন্তু বা পরিব্রাজনের কথা কি কোথাও বলা রয়েছে? কিন্তু আমরা কিন্তু যখন একটা মানে গ্রোথ রেট বা গ্রোথ পড়ছি তার ক্ষেত্রে আমাদের তিনটে কি কি মনে হচ্ছিল, একটা হচ্ছে জন্মহার, একটা মৃত্যু হার, একটা হচ্ছে পরিব্রাজন বা মাইগ্রেশন, তাই পড়ছিলাম তো। কিন্তু আমরা কি এই তত্ত্বে কোথাও পরিব্রাজনের কথা পড়েছি? তাহলে এটা কিন্তু এর ড্রব্যাক, যতই উন্নত তত্ত্ব হোক না কেন এটা কিন্তু তার ড্রব্যাক। আর একটা কথা কি, এই মডেলে মহাপ্রাচ্য এশিয়া দেশে প্রজনন হ্রাসের বিলম্বতার কারণ ব্যাখ্যা করা হয়নি। হঠাৎ করে বিভিন্ন দেশ কেন প্রজনন হ্রাস করলো তার কিন্তু ব্যাখ্যা কিন্তু দেওয়া রয়নি। এবার আজকে যেটুকু পড়ালাম তার এগেনস্টে বেশ কিছু কোয়েশ্চেন তোমাদের কাছে আছে, সেই কোয়েশ্চেনগুলো তোমরা আশা করছি ফিল আপ করতে পারবে। আচ্ছা, দ্য হাইয়েস্ট ডেন্সিটি অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন ফাউন্ড ইন ওয়েস্টার্ন ইউরোপ, সাউথ ইস্ট এশিয়া, সাউথ ওয়েস্ট এশিয়া, সাউথ আমেরিকা। সবার একমত, তাই তো? সাউথ ইস্ট এশিয়া কারেক্ট আনসার। এবার বলেছে দ্য প্রসিডিওর অফ দ্য সিস্টেমেটিক্যালি অ্যাকোয়ারিং অ্যান্ড রেকর্ডিং ইনফরমেশন অফ পিপল অফিসিয়ালি ইজ কল্ড পপুলেশন, ডেমোগ্রাফি, সেন্সাস না সার্ভে? একদম ঠিক, সেন্সাস। নেক্সট, ইন ইন্ডিয়া ফার্স্ট কমপ্লিট সেন্সাস ওয়াজ কনসিডার্ড ইন দ্য ইয়ার, কোন ইয়ারে করেছিল? 1961, 1971? সেন্সাসটা অবভিয়াসলি সেন্সাসটা না, 1881। সেন্সাস প্রথম যেটা হয়েছিল, যেটা কমপ্লিট সেন্সাস পাবলিশ হয়েছিল, এটা হচ্ছে 1881। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, what which one of the following correct meaning of the demographic transition? Cultural change related theory, change in birth rate, difference between the natural growth of the population and migration rate, change in the birth rate and death rate with time? D, কারণ আমরা বললাম আমাদের মাইগ্রেশনটা কিন্তু বলা নেই। এই যে এখানে কনফিউজড কেন করতো, ডেথ রেট নেই, বাদ হবে না, এইটার সাথে কনফিউশন হতে পারে অনেক সময়। ডিফারেন্স বিটুইন ন্যাচারাল গ্রোথ, কারণ যদি তুমি দেখো আঁকাটা, যদি দেখো আঁকাটা দেখো স্বাভাবিক বৃদ্ধি আছে, কারণ ন্যাচারাল গ্রোথ দেখছি, কিন্তু মাইগ্রেশনটা এই তত্ত্বে বলা নেই বলে ওই টপিক ওই আনসারটা ঠিক হচ্ছে না। আচ্ছা, the most important physical factor that determines the distribution of the population is minerals নাকি সয়েল নাকি ক্লাইমেট নাকি ন্যাচারাল ভেজিটেশন? সবটা খুব কাছাকাছি, পরীক্ষার সময় এমনই কোয়েশ্চেন দেবে। এক্স্যাক্টলি, ক্লাইমেটটাই হবে, ক্লাইমেটের ওপর ডিপেন্ড করে সবটা হয়। যদি ক্লাইমেটে আমি বসবাস, ধরো সয়েল খুব ভালো, ফার্টাইল সয়েল, ধরো আমি বলছি লাভা সয়েল তো খুব ভালো হয়, লাভা সয়েল খুব ভালো হয়, খুব উর্বর হয়, তাই তো? লাভা সয়েলের ক্লাইমেটটা কি হবে ওখানে? তাহলে সেখানে আমি থাকতে পারবো? পারবো না। তাহলে ক্লাইমেট ইচ্ছা মেন কথা। ঠিক আছে, তো আশা করছি ক্লাস আজকে তোমাদের ভালো লেগেছে। কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কারোর? না না, আশা করছি আর ক্লাস বুঝতে কারোর অসুবিধা নেই।
যারা ইউটিউবে আমাকে দেখছো, তো এরকম ক্লাস তোমাদের বারবার আসতেই থাকবে। এবং তোমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে এবং এরকম সংক্রান্ত সমস্ত ডিটেলস পড়াশোনা করে যদি পিএসসি তোমরা ক্র্যাক করে নিতে চাও এবছর, তাহলে নিচে দেওয়া একটা নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো। কারণ এই ক্লাসগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আর দেরি করো না। তো আজকে ক্লাস আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। ম্যাম শেষ করুন। দাঁড়াও, এন্ড লাইফ হোক। বলো কোনটা।